আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বর্তমানে ইনকলাব মঞ্চের অন্যতম শীর্ষ নেতা, ঢাকা ৮ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেয়া ওসমান হাদি, তিনি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে সিঙ্গাপুরে ট্রিটমেন্টে আছেন এবং সর্বশেষ যে খবর জানা গেছে সেটা হচ্ছে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে এবং সেটা সাকসেস হয়েছে এবং তিনি কথা বলছেন এমন একটা নিউজ আমরা জেনেছি। গতকালকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন ওসমান হাদি এই যে গুলি খাওয়া বা আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মোটামুটি মৃত্যুর মুখোমুখি চলে যাওয়া, এটা অনেকেই যেটা বলছে সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেওয়ার বা নির্বাচনকে ভণ্ডুল করার একটা ষড়যন্ত্র থেকে এটা করা হয়েছে এবং এর পিছনে অনেকেই থাকতে পারে। এখন কে আছে সেটা কেউ জানে না। এখন এই অবস্থায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর তার 17 বছর 18 বছরের দীর্ঘ প্রবাস নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশে ফেরত আসছেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং বাংলাদেশের লোকজনের মাঝে সেটা নিয়ে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এখন নির্বাচনী তফসিল বাংলাদেশ সরকার ঘোষণা করেছে, নির্বাচন কমিশন ঘোষণা করেছে। তার 24 ঘন্টার মধ্যে ওসমান হাদির যে ঘটনাটা ঘটলো তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের আইন মন্ত্রণালয় যারা যারা উপদেষ্টা আছেন তাদের পদত্যাগ দাবি করেছেন যদি তারা তাদের দায়িত্ব পালন করতে না পারেন। ডাকসুর বিপি সাদিক কাইমের নেতৃত্বে সর্বদলীয় ছাত্রদের এক প্রতিবাদ সভা থেকে এই দাবি জানানো হয়েছে। এখন বাংলাদেশের এই যে নির্বাচনের আগে আগে যে বাংলাদেশ অস্থির হয়ে যাচ্ছে সেটা আমাদেরকে কি সিগন্যাল দিচ্ছে? বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঠিক সময় মতো হবে কিনা এবং হইলে সেখানে এখন যেভাবে আছে বিন্যাসটা সেভাবেই কি সম্ভব হবে কিনা। কেন এই প্রশ্নটা বলছি? কেন ওসমান হাদির গুলি খাওয়া অথবা সামনে যে নিরাপত্তা হুমকিগুলো আছে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, যারা যারা নির্বাচনের প্রার্থী তাদের সবার জন্য কি লাগবে, অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে এমন একটা কথা তিনি বলেছেন। এখন যেখানে নির্বাচনের আগে সহিংসতা পরিস্থিতি থেকে দেশকে বাঁচানোর জন্য কি করার কথা ছিল, অস্ত্র উদ্ধার করার কথা ছিল, সেটা না করে অস্ত্র দেয়া হচ্ছে। এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে সহিংস অবস্থার পরিমাণটা বেড়ে যেতে পারে, সংখ্যা বেড়ে যেতে পারে, আলটিমেটলি নির্বাচন ভণ্ডুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। কেন সহিংসতা কমানোর জন্যে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, আনসার, র্যাব, বিডিআর যারা যারা আছে তাদেরকে মোতায়েন করা দরকার ছিল, তাদেরকে খুবই যেটাকে বলে আর কি চৌকস ভূমিকা নেওয়ার যেখানে দরকার ছিল, ভিজিল্যান্ট অ্যাটিটিউড নেওয়া দরকার ছিল, যেখানে যেখানে আইন লঙ্ঘন হবে খুব দ্রুত সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসার দরকার ছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদিকে গুলি করে যারা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর আওতার বাইরে আছে তাদেরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। তাদের সম্পর্কে যে সুনির্দিষ্ট ইনফরমেশান সেটাও কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এখনও উদ্ধার করতে পারেনি। এই অবস্থায় বাংলাদেশের সমাজে এটা আলোচনাটা আসা খুব বেশি অযৌক্তিক না যে বাংলাদেশের নির্বাচনটাকে আসলে হচ্ছে কিনা। কারণ আমরা দেখেছি জাতীয় পার্টি নির্বাচনে আসবে এবং জাতীয় পার্টির সাথে জামাত ইসলামের একটা জোটের আলাপ আলোচনা মোটামুটি কানাঘুষা শোনা যাচ্ছে। বিএনপি কারোর সাথে তেমন করে জোটে যেতে চাচ্ছে না, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা করতেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান একটা কথা বলেছেন, মানে যেটাকে বলে আর কি মানে সরকারটা হতে হবে খুবই শক্তিশালী সরকার হতে হবে। এখন তিনি যদি জোটগতভাবে সরকার হন সেক্ষেত্রে তার বিএনপির তেমন করে শক্তি থাকবে না। জোটে যারা আছে তারা অনেক কিছু বলে দিবে, আলটিমেটলি একক নেতৃত্বে বা যেটাকে বলে রেসপন্সিবিলিটি নিয়ে বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়া সম্ভব হবে না। সুতরাং যদি তাদেরকে বাংলাদেশের নির্বাচন পরবর্তী যে বাংলাদেশ সেখানে যদি গঠনমূলক ভূমিকা রাখতে হয়, তাদেরকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে, নেতৃত্ব দিতে হবে সামনে থেকে। কেননা বাংলাদেশের সামনে যাই কিছুই হোক, ভালো হোক খারাপ হোক, সব কিছুর দায়িত্ব কিন্তু
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরই পড়বে। 17 বছরের আন্দোলন সংগ্রামের দায় দায়িত্ব যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর পড়েছে, অথবা সরকারে যারা আসবে তাদের উপরই পড়বে। এখন এই অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু বাংলাদেশের বৃহত্তম দল, সুতরাং তারাই সরকার গঠনের একটা খুব বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও জামাত মোটামুটি ফাইট দেওয়ার চেষ্টা করছে, তারা সংখ্যালঘু ভোট তাদের দিকে আনার চেষ্টা করছে, তারা সংখ্যালঘুদেরকে মনোনয়ন দিচ্ছে, তারা মুক্তিযোদ্ধা লোকদেরকে মনোনয়ন দিচ্ছে, তারা আলটিমেটলি মানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত ব্যক্তিত্বদেরকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করছে, তাদের দলে ভেড়ানোর চেষ্টা করছে, দলকে শক্তিশালী করার চেষ্টা করছে। তাদের সাংগঠনিক কাঠামো অলরেডি শক্তিশালী, সুতরাং সেই শক্তিশালী সাংগঠনিক কাঠামোকে ইউজ করে যদি কোনো প্রার্থী জয়ী হয়ে আসতে পারে, সেটা আলটিমেটলি জামায়াতকে শক্তিশালী করবে, তাদের রাজনীতিকে শক্তিশালী করবে। বিএনপিকে হয়তো বা এই সময়ের জন্য হয়তো বা একটু খারাপ পজিশনে ফেলে দিতে পারে, বার্গেইন পজিশনে ফেলে দিতে পারে। এখন নির্বাচনের মাঠে কি হয় সেটা তো কেউ বলতে পারে না, কারণ নির্বাচনের মাঠে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টি তাদের ভোটগুলো কোন দিকে যাবে, তারা জোটগত অবস্থানে কোন দিকে যাবে, বাংলাদেশ আওয়ামী লীগের কী অবস্থা হবে, তাদের ভোটগুলো কোন দিকে যাবে, জোটগত অবস্থানে কী অবস্থা হবে সেটা আমরা জানি না। অথবা ইসলামী ভোটগুলোকে যে ইসলামী বক্সের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, সেটার ইম্প্যাক্ট আলটিমেটলি কী দেখা যাবে, সৎ লোকের নেতৃত্ব, যোগ্য লোকের শাসন, সেটাকে যে জামাত প্রমোট করছে সেটার কী অবস্থা হবে সেটা আমরা জানি না। অথবা তারেক রহমানের নেতৃত্বে এতদিন যেটা ছিল, এবং খালেদা জিয়া দলকে নেতৃত্ব দিয়েছিলেন, এখন তারেক রহমানকে নেতৃত্বে আনতে হবে, এবং খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন, সুতরাং এটার ইম্প্যাক্টটা কী হবে সেটাও আমরা জানি না। আর বিএনপিকে নিয়ে গত 15 মাস 17 মাস অথবা এর আগে 1/11-এর আগে যেই ঘটনাগুলো ছিল সেগুলো এখন বেশি করে সামনে চলে আসছে। সো আলটিমেটলি এ এফেক্ট কী পড়বে সেটা আমরা জানি না। যদিও প্রথম আলোর জরিপে দেখা যাচ্ছে অনেক বড় একটা মার্জিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসতেছে, কিন্তু অন্যান্য জরিপগুলোতে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে খুব বেশি ডিফারেন্সটা নেই। আর দেখা যাচ্ছে যে খুব বড় একটা অংশ বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয় পার্টি, এদের ভোটগুলো কিন্তু এখনও কোনো দিক এখনও ডিসাইড করেনি। তার মানে প্রায় 20-30-40% ভোট এখনও আনডিসাইড। সুতরাং সেই ভোটগুলোকে কারা কাদের সাথে অ্যালাইন করছে সেটাও বাংলাদেশের পরবর্তী নির্বাচনে খুব বড় একটা ভূমিকা রাখবে। এখন হাদির এই যে অসুস্থ হয়ে যাওয়া, হাদিকে মারাত্মকভাবে আহত করা বা সহিংস পজিশনে বাংলাদেশের রাজনীতি চলে যাওয়া, এটার ইম্প্যাক্টটা বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের পরিবেশ আছে কি নেই সেটার একটা প্রশ্ন চলে আসছে। এখন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে এটা খুবই স্বাভাবিক অবস্থা, 1-2 মানুষ মারা যেতে পারে, এবং এটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি, এবং তারা বলেছে সিইসি থেকে আমাদের হাদি হচ্ছে অনেক বেশি, হাদির মতো লোকদেরকে সমাজে সহজে পাওয়া যায় না, সিইসিকে ঘুরে ফিরে মানে যে কোনো জায়গা থেকে বের করে আনা যাবে। সিইসির মতো লোক তেমন করে বাংলাদেশের জন্য খুব বেশি যে দরকারি সেটা বলা যাবে না, কিন্তু হাদির মতো বিপ্লবীদেরকে বাংলাদেশে দরকার আছে, যারা বাংলাদেশে পরিবর্তন আনতে চায়, যারা তরুণদেরকে প্রতিনিধিত্ব করতে চায়, যারা বাংলাদেশের জন্য জীবন উৎসর্গ করতে পিছপা হয় না, এমন লোকদের বাংলাদেশে দরকার আছে, বিপ্লবীদের বাংলাদেশে দরকার আছে। এখন এই যে বিপ্লব উত্তর তরুণ সমাজ এবং নির্বাচন পরিবেশ, তারেক রহমান, বিএনপি, জোটগত অবস্থান, এই সবগুলো মিলে বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশ কিভাবে সামনে রাজনীতি বাংলাদেশের ডেভেলপ হয় সেটা এখন দেখার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে পরাশক্তিগুলোর একটা ভূমিকা আছে, ভারতের একটা ভূমিকা আছে, এই সব কিছু মিলায় এখন কি হয় সেটা ডিসেম্বরের 29 তারিখ তফসিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ, এমন একটা শিডিউল তারা দিয়েছে। আর আমরা এমনও দেখেছি 11 যে নির্বাচনটা হয়েছিল বা নির্বাচনের যে তফসিলটা হয়েছিল সেখানে নির্বাচনটা শেষ মুহূর্তে বানচাল হয়ে গিয়েছিল এবং সামরিক বাহিনী সরকারের দায়িত্ব নিয়েছিল। সুতরাং সেই জিনিসটাও বাংলাদেশে এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির এই অবস্থায় বা সমাজে চরম অসন্তোষের এই অবস্থায় উড়িয়ে দেওয়া যায় না। এখন দেখার বিষয় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী ইউনূস সরকার কীভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করে, অথবা আমাদের পরাশক্তিদের সাথে তারা কীভাবে মিলে ঝুলে আলটিমেটলি একটা গঠনগত অবস্থানে যেতে চায় সেটা দেখার বিষয়। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন।